অ্যাকাউন্টিং সেকেন্ড পেপারের সপ্তম অধ্যায়, উৎপাদন ব্যয় হিসাব ও বেতন ও মজুরি। সপ্তম অধ্যায়ের দুইটা পার্ট, উৎপাদন ব্যয় হিসাব একটা আর একটা হলো বেতন ও মজুরি। তার ভিতর আজকে আমরা বেতন ও মজুরি করব, বেতন করব শুধু আজকে। ওকে, সবাই শুনতেছো? হ্যালো, সবাই কি শুনতে পাচ্ছ? জি স্যার, শুনতে পাচ্ছি। জি স্যার। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম কেমন আসসালাম। চিৎকার করে বললে কেন সারা? আমি অনেক আচ্ছা, দূরে দাঁড়ানো তাই। কেউ একজন ফিডব্যাক দেওয়ার দায়িত্বটা নাও, যে দেখতে পাচ্ছ কিনা বা শুনতেছো কিনা। কে করবা? নোবা নিবা? ওকে স্যার। ওকে, তুমি আমাকে ফিডব্যাক দিবা যে তুমি শুনতে পাচ্ছ কিনা বা দেখছো কিনা, কোনো সমস্যা হলে বলবো আমাকে। ওকে, আচ্ছা, আজকে আমরা বেতনের অঙ্ক করব। বেতন রেজিস্টার প্রত্যেকটা প্রতিষ্ঠানের ক্ষেত্রেই আসলে কমন একটা জিনিস বেতন। কিভাবে যে কোনো প্রতিষ্ঠানে কর্মচারী আছে, আর কর্মচারী থাকলে তাদের প্রতি মাসেই বেতন দিতে হবে। এখন এই বেতন এমনি এমনি তো দিলে হবে না, তারা হিসাব নিকাশ রাখা লাগবে, অ্যাকাউন্টিং এর কাজই তো হিসাব করা। তো এই বেতনেরও তো হিসাব রাখতে হবে। দেখা গেছে অনেক প্রতিষ্ঠানে 4-5 হাজার কর্মচারী আছে, বা কোথাও তারও বেশি, 10,000ও কর্মচারী আছে। তো এই 10,000 মানুষের বেতন দেওয়ার হিসাব রাখাটাও কিন্তু কম না। আজকে আমরা শিখবো কিভাবে এই বেতনের হিসাব রাখে। বেতন বলতে আমরা সাধারণত মূল বেতনটাকে বুঝি, যে টাকা স্যালারিতে সে চাকরি করে কোনো কর্মচারী একটা প্রতিষ্ঠানে। দেখা গেছে মূল বেতন ছাড়াও একজন কর্মচারী আরো অনেক কিছু পায়, যেমন বাড়ি ভাড়া পায়, চিকিৎসা ভাতা পায়, মহার্ঘ ভাতা পায়। এগুলো হলো তার উপার্জন। উপার্জন কি করে? তার বেতনের অ্যামাউন্টকে বাড়িয়ে দেয়। আর এছাড়াও দেখা গেছে অনেক অ্যামাউন্ট আছে যে কর্তন করা হয়, কাটা হয় একজন কর্মচারীর বেতন থেকে। কিরকম? আয়কর। আয়কর একজন কর্মচারীর বেতন থেকে আমরা কেটে রেখে দিব। বা অগ্রিম বেতন, তাকে গত মাসে আগে আগে টাকা দিয়ে দিছিলাম, এখন ওই টাকাটা কেটে রেখে দিব, এখন দিব না। সো মূলত এই মূল বেতন, উপার্জন, কর্তন নিয়ে আমাদের এই অধ্যায়, একেবারে সহজ একটা চ্যাপ্টার। আচ্ছা, ফার্স্টে আমরা দেখব উপার্জন সমূহ কি কি। একটা প্রতিষ্ঠানের একজন কর্মচারী কি কি উপার্জন করতে পারে। প্রথমত সে বেতন পাবে, এটা তো মাস্ট। সে চাকরি করে বেতনের জন্যই। বেতন ছাড়া সে কি পাবে? বাড়ি ভাড়া পাবে, মহার্ঘ ভাতা পাবে। মহার্ঘ ভাতা, মহার্ঘ ভাতাটা সম্ভবত হলো, ধরো কেউ রাজশাহীতে চাকরি করতেছে বা পাহাড়ের উপরে, ওইখানে সবাই যেতে চায় না, দুর্গম এলাকা, ম্যালেরিয়ার প্রকোপ বেশি। তো আমরা ওইখানে যারা চাকরি করবে তাদেরকে একটা ভাতা দিব, ওই ভাতার জন্য সে ওইখানে চাকরি করতে যাবে। তারপর যাতায়াত ভাতা তো বুঝোই। ওভারটাইম, ওভারটাইমটা খুব ইম্পর্টেন্ট। ওভারটাইম কি? দেখা গেছে সবাই কতক্ষণ কাজ করবে, 8টা to 5টা, এরকম টাইম ফিক্স থাকে যে একজন শ্রমিক বা একজন কর্মচারী কতক্ষণ কাজ করবে। কিন্তু সেই সময়ের বেশি যদি কাজ করে, তাহলে ওই বেশি যতটুকু টাইম কাজ করবে সেটাকে বলা হবে ওভারটাইম। বুঝতে পারছো সবাই? যে জি স্যার। এই যে টাইমটা, 8টা to 5টা হলো তার ডিউটি, সকাল 8টা থেকে 5টা পর্যন্ত। দেখা গেছে একজন কর্মচারী 5টার পরও 2 ঘন্টা কাজ করছে 7টা পর্যন্ত। তো 5টা থেকে 7টা এই সময়টা হলো ওভারটাইম। আর এই সময় যে মজুরিটা বা বেতনটা পাবে এই সময়টার অতিরিক্ত সময়ের জন্য, সেটাকে আমরা বলবো ওভারটাইম। ওভারটাইম সাধারণত মূল বেতন বা মূল মজুরির দ্বিগুণ হয়ে থাকে। আমি আবার বলতেছি, ওভারটাইম সাধারণত মূল বেতন বা মূল মজুরির দ্বিগুণ হয়ে থাকে। ক্লিয়ার? আচ্ছা, বোনাস, বোনাস তো আমরা জানি, ঈদ বোনাস বা পূজার বোনাস, পহেলা বৈশাখের বোনাস। বেতনের বাইরে এক্সট্রা টাকা দেওয়া হয়েছে। চিকিৎসা ভাতা, চিকিৎসার উদ্দেশ্য করে যে টাকাটা দেওয়া হয়েছে। প্রভিডেন্ট ফান্ডে নিয়োগকর্তার দান। প্রভিডেন্ট ফান্ড হলো ভবিষ্যৎ তহবিল। প্রত্যেকটা ব্যবসায়ী প্রতিষ্ঠান, সাধারণত সরকারি অফিসগুলোতে এই প্রভিডেন্ট ফান্ড, ভবিষ্যৎ তহবিল থাকে। একজন কর্মচারী যখন তার চাকরি জীবন শেষ করে, তখন সে কিভাবে চলবে, তখন সাধারণত সে এককালে এই প্রভিডেন্ট ফান্ডের টাকাটা পেয়ে থাকে, আর ওইটা দিয়ে সে তার বাকি জীবনটা চলতে পারবে।
দুর্ঘটনায় ক্ষতিপূরণ, ব্যবসায় প্রতিষ্ঠানে কাজ করতে গিয়ে কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে কোনো শ্রমিকের, তখন সে এই ক্ষতিপূরণটা পাবে। ছুটি নগদায়ন, ছুটি নগদায়নটা হলো প্রত্যেকেরই কিছু কিছু ছুটি আছে পাওনা। যেমন ধরো বাংলায় সাধারণত শুক্রবার ছুটি থাকে সব অফিস, তো দেখা গেছে কেউ শুক্রবারও কাজ করছে, বা ঈদের দিন ছুটি থাকে, এই ঈদের দিন কাজ করছে, পহেলা বৈশাখ ছুটি থাকে, ছুটির দিন কাজ করছে। তো এই ছুটির দিন কাজ করলে ওই ছুটিটাকে আমি নগদ টাকায় দিয়ে দিছি, সেটা তার উপার্জন হয়েছে। গ্রাচুইটি, আনুতোষিক, সেম টাইপেরই, জাস্ট অনুদান, টাকা দিচ্ছি আমি। এগুলা হলো একজন শ্রমিক পাবে, এগুলা সব যোগ করে আমরা একজনের মোট উপার্জন পাবো। উপার্জন নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? না স্যার। আচ্ছা, উপার্জন নিয়ে কারো যদি কোনো কোশ্চেন না থাকে আমরা স্যার কার? ছোট করে আরেকবার বলবেন? কেন স্যার একটু প্লিজ আরেকবার। ছোট করে কি আর বলবো? বলবো আচ্ছা, না কোন স্যার। পয়েন্টে সমস্যা সেটা বলো। প্রতিষ্ঠান দিবে না? হ্যাঁ গ্র্যাচুইটি কি প্রতিষ্ঠান দিবে না? হ্যাঁ, অবশ্যই গ্র্যাচুইটি প্রতিষ্ঠান দিবে। ফৌজের কোনটায় সমস্যা সেটা বলো। আচ্ছা, ছোট করে বললে এখানে উপার্জন সমূহ লেখাই আছে, যে এই এই জিনিসগুলা একটা শ্রমিকের বা একটা কর্মচারীর জন্য উপার্জন, একজন কর্মচারীর, সে এগুলা পাবে একটা ব্যবসায় প্রতিষ্ঠানের কাছে। ফৌজিয়ান? জি স্যার ঠিক আছে। আচ্ছা, কর্তন সমূহ, কর্তন সমূহ হলো আমরা একজন শ্রমিকের বেতন থেকে যে যে জিনিসগুলা কেটে রেখে দিব। কি কি কর্তন রাখা হয় কেটে? প্রভিডেন্ট ফান্ডে নিয়োগকর্তার দান। যদি একটু উপরে দেখো তাহলে দেখবা উপার্জনের মধ্যে প্রভিডেন্ট ফান্ডে নিয়োগকর্তার দান আছে উপার্জনে, আবার কর্তনেও প্রভিডেন্ট ফান্ডে নিয়োগকর্তার দান আছে। তাহলে ব্যাপারটা হইলো কি? প্রভিডেন্ট ফান্ডে নিয়োগকর্তার দানটা হলো একদিকে যেমন উপার্জন আমরা একজন কর্মচারীকে দেই, দিয়ে আবার তার হাতে দেই না, আমরা ব্যবসায় প্রতিষ্ঠানে রেখে দেই। এটা তাকে কখন দিব? একবারে যখন তার চাকরি জীবন শেষ হবে তখন দিব। এজন্য প্রভিডেন্ট ফান্ডে নিয়োগকর্তার দান উপার্জনের মধ্যেও আছে, কর্তনের মধ্যেও আছে। প্রভিডেন্ট ফান্ডে নিয়োগকর্তার দানটা নিয়ে কোনো কোশ্চেন আছে তোমাদের? না স্যার। আচ্ছা, এইখানে যদি 2 নাম্বারটা দেখো, এখানে লেখা আছে দেখো, প্রভিডেন্ট ফান্ডে মালিক প্রদান করলে তা উপার্জন ও কর্তন উভয় জায়গায় যাবে। মানে প্রভিডেন্ট ফান্ডে যদি মালিক দান করে সেটা একদিকে একজন শ্রমিকের জন্য উপার্জন, আবার সেটা কর্তন। কেন উপার্জন? মালিক তাকে দিল, কিন্তু দিয়ে আবার নিয়ে গেছে। কেন নিয়ে গেছে? তাকে ভবিষ্যতে দিবে যখন তার চাকরি জীবন শেষ হবে। ক্লিয়ার? আচ্ছা, আর 3 নাম্বারটা যদি দেখো লেখা আছে প্রভিডেন্ট ফান্ডে কর্মচারীর প্রদান শুধু কর্তনে যাবে, নিয়োগকর্তার দানটা উপার্জনেও যাবে, কর্তনেও যাবে, কিন্তু কর্মীর দান মানে কর্মচারীর নিজের, শ্রমিকের নিজের দানটা শুধু কর্তনে যাবে। যদি বলা থাকে প্রভিডেন্ট ফান্ডে শ্রমিকের দান, সেটা শুধুই কর্তনে যাবে। শ্রমিক, আমি ধরো আমি একটা প্রতিষ্ঠানে কাজ করি, আমি প্রভিডেন্ট ফান্ডে প্রদান করছি টাকা, তাহলে আমার টাকা চলে গেছে। কিন্তু মালিক যদি দেয় তাহলে একবার আসছে আবার চলে গেছে। আর একেবারে ফার্স্টে যেটা লেখা আছে প্রভিডেন্ট ফান্ডের পার্সেন্টেজ না থাকলে 10% হবে। আমাদের যদি কখনো কোশ্চেনে প্রভিডেন্ট ফান্ড বলা থাকে কিন্তু দেখা গেছে প্রভিডেন্ট ফান্ডে কত টাকা দেওয়া হয়েছে সেটা বলা নাই, কত পার্সেন্ট দেওয়া হয়েছে সেটা বলা নাই, সেক্ষেত্রে আমরা 10% ধরে নিব। তো প্রভিডেন্ট ফান্ডে নিয়োগকর্তার দান উপার্জনেও যাবে, কর্তনেও যাবে। প্রভিডেন্ট ফান্ডে কর্মচারীর দান শুধুমাত্র কর্তনে যাবে। প্রভিডেন্ট ফান্ডে টাকা বা পার্সেন্টেজ দেওয়া না থাকলে 10% হবে। প্রভিডেন্ট ফান্ড নিয়ে কারো কোনো কোশ্চেন থাকলে করো। বইয়ের মধ্যে 10%টা দেওয়া নাই, কোথাও দেখি নাই আমি। আচ্ছা, স্যার এই যে 10% মানে বুঝি নাই। এটা ধরো যে আমাদের কুমিল্লা বোর্ড বা সিলেট বোর্ডের মতো এক্সেপশনাল কিছু বোর্ড আছে না, যারা দেখা যায় যে মাঝে মাঝে ওই কোনো কিছু উল্লেখ করে দেয় না, ধরো প্রভিডেন্ট ফান্ড দিয়ে দিচ্ছে কোশ্চেনে কিন্তু পার্সেন্টেজ বা কত টাকা সেটাই বলে দেয় নাই, বুঝছো? তো তখন আমি কি করব? বলে দিছে যে প্রভিডেন্ট ফান্ডে নিয়োগকর্তার দান, কিন্তু কত টাকা সেটাই আমাকে বলে দেয় নাই।
তখন আমি ধরে নিব যে মূল বেতনের 10%, মূল বেতন যা থাকবে তার সাথে 10% গুণ করলে যে টাকাটা হয় সেই টাকাটা আমরা প্রভিডেন্ট ফান্ডের টাকা ধরে নিব। ক্লিয়ার? কিছু নাই আমি জিরো দেই। না, কিছু নাই আমি জিরো দিব না। প্রভিডেন্ট ফান্ডে তো যেহেতু আছে কোশ্চেনে প্রভিডেন্ট ফান্ডের কথা, তার মানে কি তোর ধরো তোমাকে এইভাবে বলছে যে প্রভিডেন্ট ফান্ডে নিয়োগকর্তার দান। এখন নিয়োগকর্তা দান করছে কত সেটা বলে দেওয়া নাই, তাহলে দান তো কিছু একটা করছে, জিরো তো আর দান করতে পারে না। তো আমরা এই জন্য 10% ধরে নিব। আচ্ছা, ওকে, আর কেউ? স্যার ওভারটাইম বের করতে গেলে সমস্যা হয়, আচ্ছা, আমরা খালি তো গোলায় আজকে ফেলি। কোশ্চেন সলভ করব, তখন আমরা দেখবো ওভারটাইম কিভাবে বের করে। ওকে, হ্যাঁ কিছু প্রভিডেন্ট প্রবলেম ফান্ডে আছে, সলভ আছে। করে দিলাম। হ্যালো, জানি স্যার কি বললেন? প্রভিডেন্ট ফান্ড নিয়ে আর কোনো কোশ্চেন আছে? না স্যার। আচ্ছা, সো কর্তনের মধ্যে প্রভিডেন্ট ফান্ডে নিয়োগকর্তার দানও যাবে, কর্মচারীর দানও যাবে। এছাড়া আর কি কি কর্তন হইতে পারে? আয়কর, জীবন বীমা প্রিমিয়াম। আয়কর কি? আয়কর তো যে আয় করলে সরকারকে যে টাকা দিবে ওইটাই। জীবন বীমা প্রিমিয়াম, বীমা, যৌথ বীমা তহবিল। তো বীমা তোমরা পড়ছো ব্যাংকিং বিমায় প্রচুর। কল্যাণ তহবিল, ভবিষ্যৎ তহবিল, এগুলো জাস্ট ফান্ড। এক একটা একটা ব্যবসা প্রতিষ্ঠান, অনেক প্রতিষ্ঠানেই থাকে ফান্ড। কল্যাণ তহবিল, ভবিষ্যৎ তহবিল, দুর্যোগ তহবিল। সেই তহবিল গুলাতে শ্রমিকরা দান করে থাকে, ওইটা কর্তন হয়ে যায় টাকাটা। তারা দান করছে, তাদের আর টাকাটা দিব না। এছাড়া আর কর্তনের মধ্যে আছে ঋণের কিস্তি। ধরো শ্রমিক প্রতিষ্ঠান থেকে ঋণ নিছে, আর ব্যবসায় প্রতিষ্ঠান মাসে মাসে সেটা কিস্তি হিসেবে টাকা কেটে রাখে। তো যেহেতু কেটে রাখবে ঋণের কিস্তি, এজন্য ওটা মাইনাস হবে, কর্তনে যাবে। ওকে, জরিমানা। শ্রমিক কাজ করতে গিয়ে কোনো একটা ভুল করে ফেলছে, ভুল করে ফেলছে দেখে আমরা তার কাছ থেকে জরিমানা নিব। অগ্রিম বেতন, অগ্রিম বেতন আগেই বলছি যে তাকে আগে বেতন দিয়ে দিচ্ছে, এই মাসের বেতন আগেই দিয়ে দিছি, তো এখন ওটা কর্তন করে রেখে দিব। ত্রাণ তহবিল, তহবিলে দান করছে, শ্রমিক সংঘের চাঁদা, ওই তহবিলের মতোই। ক্লিয়ার? সো উপার্জন কর্তন নিয়ে কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারো। স্যার শ্রমিকের দানটা আবার বলবেন, এই যে ওটা কিভাবে কর্তন? কোথায় শ্রমিকের দান? প্রভিডেন্ট ফান্ডে। কর্তনের মধ্যে এই যে একটা ছিল মালিক আর শ্রমিকের একটা লাইন দেখলাম, দান প্রভিডেন্ট ফান্ডে নিয়োগকর্তা ও কর্মচারীর দান। কর্মচারীর দান। আচ্ছা, প্রভিডেন্ট ফান্ড হলো একটা ভবিষ্যৎ তহবিল, যেটা আমি যখন চাকরিটা শেষ করব তখন আমি ওইখান থেকে টাকাটা নিব। তো ওইখানে আমি প্রতি মাসে টাকা জমা দেই, মানে জমা করি। আমরা অনেক সঞ্চয় করি না, প্রতি মাসে জমা করি। তো ওই রকম প্রভিডেন্ট ফান্ডে যখন একজন কর্মচারী টাকা জমা দিল, তাহলে সেই টাকাটা তো আর আমি তাকে দিয়ে দিব না, এই জন্য টাকাটা তার কাছ থেকে আমি কর্তন করে রেখে দিব ওই প্রভিডেন্ট ফান্ডে দেওয়ার জন্য। আমি ব্যবসায় প্রতিষ্ঠান চালাইতেছি, আমি মালিক, আমি আমার কর্মচারীকে টাকা দিব। এখন সে বলতেছে যে এই টাকাটা আমি না নিয়ে প্রভিডেন্ট ফান্ডে জমা রাখবো, তো তাহলে আমি কি আর তার টাকাটা দিব? এই জন্য এটা কর্তনে যাবে, এটা প্রভিডেন্ট ফান্ডে চলে যাবে। বুঝা গেছে? হ্যাঁ বুঝছি। মানে টাকাটার কর্মচারী পাচ্ছে না, এজন্য তার কর্তনে চলে যাচ্ছে। আর কোন তহবিলে কোন জায়গায় দান করলে, জমা দিলে সেটা কর্তনেই যাবে। ওকে, বুঝতে পারছো? মোটামুটি এই নিয়ে স্যার অধ্যায়টা এই একেবারেই চ্যাপ্টারটা কি সহজ। আমরা কি ভালো মতন করব? হ্যাঁ, ভালো মতোই করবো। তো আমরা উপার্জন কি কি দেখলাম, আরেকবার দেখি উপার্জন কি কি। উপার্জন কি? বেতন, বাড়ি ভাড়া ভাতা, মহার্ঘ ভাতা, যাতায়াত ভাতা, ওভারটাইম, বোনাস, চিকিৎসা ভাতা, প্রভিডেন্ট ফান্ডে নিয়োগকর্তার দান, দুর্ঘটনায় ক্ষতিপূরণ, ছুটি নগদায়ন, গ্র্যাচুইটি বা আনুতোষিক। আর কর্তন কি কি? প্রভিডেন্ট ফান্ডে নিয়োগকর্তার দান, প্রভিডেন্ট ফান্ডে কর্মচারীর দান, আয়কর, জীবন বীমা প্রিমিয়াম, যৌথ বীমা তহবিল, কল্যাণ তহবিল, ভবিষ্যৎ তহবিল, ঋণের কিস্তি, জরিমানা, অগ্রিম বেতন, ত্রাণ তহবিল, শ্রমিক সংঘের চাঁদা। স্যার স্যার প্রভিডেন্ট এগুলো ফান্ডে মুখস্থ করে ফেলবো? হ্যাঁ, এগুলা কি মুখস্থ করে ফেলবো? মুখস্থ করা লাগে না, আসলে দেখলেই কিন্তু বোঝা যায় যে কোনটা উপার্জন কোনটা কর্তন। তাও যদি তোমার মনে হয় যে না আমি বুঝতে পারতেছি না, তাহলে তুমি মুখস্থ করে ফেলতে পারো।
স্যার এগুলার কি আর অন্য রকমের নাম থাকবে নাকি, মানে সিনোনিম গুলো কি থাকবে না, নাকি এগুলার? এগুলোর অন্যরকম খুব একটা সিনোনিম থাকবে না, ইভেন এর মধ্যে এত কিছু থাকবেও না, দেখা যাবে খুব কমন কয়েকটা 5-6টাই আসে সবসময়। স্যার প্রভিডেন্ট ফান্ডে নিয়োগকর্তার দান এটা আসলে কি মানে উপার্জন ও কর্তন দুই জায়গায় দিব না? হ্যাঁ, প্রভিডেন্ট ফান্ডে নিয়োগকর্তার দান উপার্জনের মধ্যেও দিব, কর্তনের মধ্যেও দিব। আর কিছু? না স্যার। আচ্ছা, মেবি তোমাদের আর কোনো কোশ্চেন নাই, তাহলে আমরা জাবেদাটা দেখে নিব। এই বেতনের জাবেদা কি হবে? আচ্ছা, ফার্স্ট আমরা জাবেদাটা দেখে নিই। জাবেদা প্রথমে হলো আমাদের মোট উপার্জনের জন্য। মোট উপার্জন কি? ওই বেতন, চিকিৎসা ভাতা, বাড়ি ভাড়া ভাতা, যাতায়াত ভাতা, ওগুলা সব যোগ করে যেই একজনের মোট পাওনা যেটা হইছে, একজন কর্মচারী মোট যে টাকাটা পাবে সেটা হলো মোট উপার্জন। মোট উপার্জনের জন্য জাবেদা হবে মজুরি হিসাব ডেবিট বা বেতন হিসাব ডেবিট। বেতনের অঙ্ক হইলে বেতন হিসাব ডেবিট, মজুরির অঙ্ক হইলে মজুরি হিসাব ডেবিট। আমরা জানি বেতন বা মজুরি কি? খরচ। খরচ সবসময় ডেবিটই হয়, সো বেতন হিসাব ডেবিট। এরপর প্রদেয় বেতন হিসাব ক্রেডিট। প্রদেয় বেতন ক্রেডিট কেন? এখনো টাকাটা দেই নাই, দায়। আমার বেতন এটা একটা খরচ, এটা বকেয়া আছে, প্রদেয় বেতন, সো বকেয়া খরচ দায়, এজন্য প্রদেয় বেতন ক্রেডিট। সো আমরা প্রথমেই জাবেদা দিব মোট উপার্জনের জন্য বেতন হিসাব ডেবিট, প্রদেয় বেতন হিসাব ক্রেডিট। কারো এই জাবেদাটায় কোনো সমস্যা আছে? হ্যাঁ স্যার, আরেকবার বলেন। আচ্ছা, মোট উপার্জন, একটা শ্রমিকের মোট উপার্জনের জন্য আমরা জাবেদা দিব মজুরি বা বেতন হিসাব ডেবিট। কেন? বেতন বা মজুরি হলো খরচ, খরচ সবসময় ডেবিটই হয়। আর টাকাটা এখনো দেই নাই, দিব ভবিষ্যতে, সে আমার কাছে পাবে। আমার কাছে কেউ কিছু পেলে সেটা দায়, তাহলে দায়টা কি? ক্রেডিট। দায়টা কি? প্রদেয় বেতন হিসাব ক্রেডিট। সো জাবেদা হলো বেতন হিসাব ডেবিট, প্রদেয় বেতন হিসাব ক্রেডিট। এটা কার জাবেদা? মোট উপার্জনের জন্য। মোট উপার্জন কি? তার ওই মূল বেতন, বাড়ি ভাড়া, ওভারটাইম, চিকিৎসা ভাতা, যাতায়াত ভাতা, এই সবগুলো যোগ করে যে উপার্জনগুলো আছে সবগুলো যোগ করে যে টাকাটা হয়, সেটার জন্য জাবেদা হবে বেতন হিসাব ডেবিট, প্রদেয় বেতন হিসাব ক্রেডিট। এখন স্যার হ্যাঁ, উপার্জন মানে আয় না? হ্যাঁ, উপার্জন মানে আয়। তাহলে এখানে মজুরি আসলো কোথা থেকে? আচ্ছা, আয়টা কার? আয়টা হলো কর্মচারীর আয়, বাট আমি প্রতিষ্ঠানের মালিক, আমার জন্য কি ব্যয় না? বুঝিয়ান, আমার জন্য হ্যাঁ তো ব্যয়। হ্যাঁ হ্যাঁ, তাহলে আমি জাবেদাটা করতেছি, শ্রমিক কর্মচারী সে তো আর জাবেদা মানে করতেছে আমি না। কি মালিক? হ্যাঁ, আমি প্রতিষ্ঠানের মালিক। ক্লিয়ার? তাহলে আমার আমি উপার্জন কিভাবে হইলো এটা? আমার উপার্জন না, উপার্জনটা হলো ওই শ্রমিক কর্মচারীর, বাট ও আমার জন্য আচ্ছা সেটা আচ্ছা। খরচ। তো ওর যেটা হ্যাঁ হ্যাঁ উপার্জন হ্যাঁ, সেইটা আমার জন্য বেতন খরচ, তো আমি ওই বেতন খরচ হিসাব ডেবিট করব। আর ওকে আমার টাকাটা দেওয়া হুম, লাগবে, এই জন্য প্রদেয় বেতন হিসাব ক্রেডিট করব। ক্লিয়ার? জি স্যার। আর সবাই বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, এখন তার মোট উপার্জন যে টাকা, একজন শ্রমিকের মোট আয় যে টাকা, আমি কি সেই টাকাই তাকে দিয়ে দিব? না, দিব না। কেন? অনেক কিছু কর্তন করার আছে, অনেক কিছু কেটে রাখার আছে, তার কাছ থেকে আমি আয়কর কেটে রাখবো, জীবন বীমার টাকা কেটে রাখবো, প্রভিডেন্ট ফান্ডের টাকা কেটে রাখবো, তারপর তাকে বাকি টাকা দিব। এই জন্য যেটা মোট উপার্জন সেইটা কখনো একজন শ্রমিক, একজন কর্মচারী পাবে না। তো সেইটা থেকে কেটে রাখার জন্য আমরা কি করব? প্রদেয় মজুরি হিসাব ডেবিট। প্রদেয় মজুরি কি ছিল? তার পাওনা ছিল, দায় ছিল, দায়টা কমে যাচ্ছে আমি কেটে রাখতেছি দেখে। ক্লিয়ার? বুঝতে পারছো? যে সে আমার কাছে টাকা পেত, আমার দায় ছিল, প্রদেয় মজুরি ক্রেডিট ছিল, উপরের জাবেদাটি দেখতে পাইতেছো, প্রদেয় মজুরি ক্রেডিট ছিল। এখন আমি টাকা কেটে রাখবো তার কাছ থেকে বিভিন্ন কারণে, সো এইগুলা কি সে পাবে না, এই জন্য আমার দায়টা কমে যাচ্ছে, প্রদেয় মজুরি হিসাব ডেবিট হয়ে যাচ্ছে। ওকে, প্রদেয় মজুরি ডেবিট। আর যত প্রকার কর্তন আছে সবগুলাকে আমি ক্রেডিট করব। যত প্রকার কর্তন আছে স্যার একটা সবগুলাকে। কথা, হ্যাঁ, বলো। স্যার এখানে কর্তনের বেলা যেরকম মোট মানে সকল কর্তন লিখলাম, তো উপার্জনের বেলা কি সব উপার্জন একসাথে লিখবো? আহ, আচ্ছা, উপার্জনের বেলায় তো জাবেদায় উপার্জন শব্দটাই লিখতেছি না, তখন লিখতেছি বেতন হিসাব ডেবিট, প্রদেয় বেতন হিসাব ক্রেডিট, এতটুকুই। তাহলে সব উপার্জন গুলোকে আলাদা আলাদা ভাবে জাবেদা হবে? না, উপার্জনের জন্য কোনো জাবেদাই হবে না আলাদা করে, শুধু জাবেদাই একটাই হবে, বেতন হিসাব ডেবিট, প্রদেয় বেতন হিসাব ক্রেডিট।
এছাড়া কোনো হিসাবই হবে না, টোটাল টাকাটাকে একবারে লিখে দিব। আর আমরা অঙ্ক করার সময় তো দেখবই, তখন বুঝতে পারবা ভালো। ওকে সারা, ঠিক আছে। আচ্ছা স্যার। আচ্ছা, তো সেকেন্ড জাবেদায় প্রদেয় মজুরি হিসাব ডেবিট করলাম, যে টাকাটা সে পেত সেইখান থেকে কেটে রাখলাম যা যা কর্তন। এরপর বাকি যে টাকাটা থাকবে সেটা আমরা একজন শ্রমিককে দিব, সেটাকে আমরা বলবো প্রদেয় ভাউচার। জিনিসটা আমি আবার বলতেছি, একজন শ্রমিক আমার কাছে টাকা পাবে, দায়, দায়টা আমি কমাই দিতেছি, প্রদেয় মজুরি হিসাব ডেবিট। দায়টা কমালাম কেন? তার যা যা কর্তন ছিল সেগুলো এখন কেটে রাখবো, কর্তনগুলা ক্রেডিট। আর কাটার পর বাকি যে টাকা পাবে, যেটাকে বলা হয় নিট মজুরি বা নিট বেতন, নিট প্রদেয় বেতন। সো তার যা যা কর্তন ওগুলা কাটার পর বাকি যে টাকাটা পাবে সেই টাকাটা আমি তাকে দিব, একজন শ্রমিক একজন কর্মচারীকে সেই টাকাটা দিব, সেটার নাম হলো প্রদেয় ভাউচার। একজন কর্মচারীকে আমি ফাইনালি যে টাকা দিব সেটার নাম হলো প্রদেয় ভাউচার। প্রদেয় ভাউচারের টাকা এখনো দেই নাই দেখে প্রদেয় ভাউচার হিসাব ক্রেডিট। সো আমার সেকেন্ড জাবেদাটা হবে কি, প্রদেয় মজুরি হিসাব ডেবিট, যত কর্তন আছে সেগুলা ক্রেডিট, আর প্রদেয় ভাউচার হিসাব ক্রেডিট। আচ্ছা, লাস্ট ফাইনালি যে জাবেদাটা আমি দিব সেটা হলো নিট বেতনের জন্য, মানে যত টাকা আমি তাকে হাতে হাতে দিব সেটার জন্য আগে আমি কি তৈরি করছিলাম, প্রদেয় ভাউচার হিসাব ক্রেডিট তৈরি করছিলাম। ওই প্রদেয় ভাউচার হিসাব এখন ডেবিট হয়ে যাবে, তার জন্য যে আমি ভাউচারটা কাটছিলাম সেটা ডেবিট হয়ে যাবে, আর তারে আমি নগদ টাকা দিয়ে দিছি, নগদান হিসাব ক্রেডিট। তো লাস্ট ফাইনালি একজন শ্রমিককে যে টাকা মজুরি প্রদান করব বা বেতন প্রদান করব সেটার জন্য জাবেদা হবে প্রদেয় ভাউচার হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। আচ্ছা, জাবেদা নিয়ে কোনো কোশ্চেন থাকলে করতে পারো। স্যার আমি তো আর একটা জাবেদা পাইছি। প্রভিডেন্ট ফান্ডের? না মানে এখানে এই তিনটা তো সব জায়গাতেই আছে, কিন্তু হ্যাঁ, আরেকটা হচ্ছে কি ভবিষ্যৎ তহবিল ডেবিট আর প্রদেয় ভবিষ্যৎ তহবিল ক্রেডিট, এটা না আচ্ছা আমি ওই বুঝি নাই। এইটা হলো ওই প্রভিডেন্ট ফান্ডের জন্যই জাবেদা। এটা কোত্থেকে টাকা বসাইছে বসাইছে সেটাও তো বুঝি নাই। এটা প্রভিডেন্ট ফান্ডের টাকাটাই বসবে সবসময়, ভবিষ্যৎ তহবিল প্রভিডেন্ট ফান্ড একই কথা। এটার জন্য জাবেদা আমি চাইলে তাহলে দেওয়া একটা যায়। দেখলাম। হ্যাঁ, এটা যদি তুমি চাও তাহলে এই জাবেদা দিতে পারো, না দিলেও সমস্যা নেই। এটা জাবেদা দিলে হবে ওই ভবিষ্যৎ তহবিল ডেবিট, প্রদেয় ভবিষ্যৎ তহবিল ক্রেডিট। এটা প্রভিডেন্ট ফান্ডের জন্য, প্রভিডেন্ট ফান্ডের যে টাকা থাকবে সেই টাকাটার জন্য এই জাবেদাটা হবে। আচ্ছা, আর কারো জাবেদা নিয়ে কোনো কোশ্চেন? তবে যখন আমরা অঙ্ক করব তখন তুমি জাবেদা আরো ভালো বুঝতে পারবা। এখন কোনো কোশ্চেন থাকলে করতে পারো। আচ্ছা, সম্ভবত কারো কোনো কোশ্চেন নাই, তাহলে আমরা একটা অঙ্ক দেখি। সবার সাথে বই আছে? আমি কিন্তু বলছিলাম যে বই খাতা নিয়ে বসতে। এটা আর কোন বই নিব? টেস্ট পেপার নিতে পারো বা তোমাদের বইয়ের শেষেও আছে। সিলেট বোর্ড 2017 সালের, সিলেট বোর্ড 2017 সালের 11 নম্বর কোশ্চেন এটা। স্যার বোর্ডের অঙ্ক? হ্যাঁ, বোর্ডের অঙ্ক, সিলেট বোর্ড 2017 সালের স্যার স্যার অঙ্ক। একটু দাঁড়ান দাঁড়ান। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নাই, টাইম নাও। আচ্ছা, স্যার এটা আজকে চ্যাপ্টার মানে কি লাস্টের দিকে? 7 নম্বর চ্যাপ্টার, সিলেট বোর্ড 17, 11 নম্বর কোশ্চেন। আচ্ছা, তোমরা কিন্তু আজকেও প্রায় 10 মিনিট স্ক্রিনেই লেট তো আছে, করছো। আবার বই বের করা লাগবে। হ্যাঁ, স্ক্রিনেই তো রেডি। আপনি দিয়ে রাখছেন, তাহলে কি আবার বই বের করবো? বই বের করলে যখন আমি আবার অ্যান্সার করতে চলে যাব তখন তোমার সুবিধা হবে, তবে স্ক্রিনে দেওয়া আছে। আচ্ছা, তোমাদের কিন্তু আমি বলছিলাম যে 4টায় আসতে, তুমি 4টার 5 মিনিট আগে আসবা লাগলে। আমাদের আজকের সেশন কিন্তু 4টা থেকে 4টা 40-এ শেষ হয়ে যাবে, ফার্স্ট সেশন। প্রায় আর 7 মিনিট পর আমাদের এই ক্লাসটা শেষ হয়ে যাবে। তারপরে দেখা যাচ্ছে আজান দিবে, আজানের 5 মিনিট ব্রেক, 4টা 40 থেকে 45 পর্যন্ত। 4টা 45-এ তোমাদের আবার কানেক্ট হইতে হবে। ওকে, জি স্যার। আমাদের ক্লাসটা 7 স্যার মিনিট গত চলবে, ক্লাসে তো তারপরে কাটলো না, হ্যাঁ গত ক্লাসে তো কাটলো না, হ্যাঁ, গত ক্লাসে ওটা নতুন অফার করে জয়েন ছিল। করা লাগে না। ও তোমাদের আজকে 4টা 45-এ, 4টা 40-এ কেটে যাবে, তারপর আবার 4টা 45-এ জয়েন করতে হবে। ওকে, তো আমরা এখানে কোশ্চেনটা দেখতে পাচ্ছি। দেখো কি লেখা আছে, 11 নম্বর কোশ্চেন স্ক্রিনে দেখতে পাচ্ছ সবাই।
অফিস কর্মচারী আরমান ও জাহিদের 2014 সালের ডিসেম্বর মাসের বেতন সংক্রান্ত তথ্যাবলী নিম্নে দেওয়া হলো। দুজন কর্মচারীর আরমান আর জাহিদের বেতন সংক্রান্ত তথ্য আমাকে দেওয়া আছে। ফার্স্ট দেওয়া মূল বেতন 6,000 8,000। বুঝতে পারছো মূল বেতন কি? উপার্জন। বাড়ি ভাড়া 50% 50%। 50% মানে কি? এটা কোন মূল সালের? সিলেট বোর্ড 2017। বাড়ি ভাড়া 50%। 50% মানে কি? মূল বেতনের 50%। মানে আরমান বেতন পায় কত? 6,000। এই 6,000-এর 50%। জাহিদ বেতন পায় 8,000। এই 8,000-এর 50%। ওকে। মহার্ঘ ভাতা এটা কি? উপার্জন। কত পার্সেন্ট? 15%। 15% কার 15%? মূল বেতনের। মানে এই 6,000-এর 15%, 8,000-এর 15%। চিকিৎসা ভাতা 600 টাকা 800 টাকা। দেখো উপরের দুইটা আমাকে পার্সেন্টেজে বলে দিছে, বাড়ি ভাড়া আর মহার্ঘ ভাতা, কিন্তু চিকিৎসা ভাতা সরাসরি টাকাই বলে দিছে, কোনো সমস্যা নাই। 600 টাকা পাবে আরমান, 800 টাকা পাবে জাহিদ। যাতায়াত ভাতা 200 টাকা 300 টাকা উপার্জন। অতিরিক্ত সময়ের কাজ, অতিরিক্ত সময়ের কাজকে আমরা কি বলবো? ওভারটাইম। অতিরিক্ত সময়ের কাজকে আমরা কি বলবো? ওভারটাইম। আর আমি ফার্স্টেই বলছিলাম ওভারটাইম কি হয়? ওভারটাইম সাধারণত স্বাভাবিক মজুরির দ্বিগুণ হয়। স্বাভাবিক মজুরির দ্বিগুণ হার। আচ্ছা, তারপরে ওভারটাইম কতটুকু কাজ করছে? অতিরিক্ত সময় আরমান কাজ করছে 20 ঘন্টা, জাহিদ কাজ করছে 22 ঘন্টা। ভবিষ্যৎ তহবিল এটা হলো কর্তন। 10% 10%। এখানে বলা নাই ভবিষ্যৎ তহবিলে কে দান করছে, নিয়োগকর্তা না কর্মচারী। আমরা কর্মচারী ধরে নিব। ভবিষ্যৎ তহবিল আর প্রভিডেন্ট ফান্ড একই জিনিস। তো ভবিষ্যৎ তহবিল হলো কর্তন। কয় পার্সেন্ট? 10%। কার 10%? মূল বেতনের। গ্রুপ বীমা কর্তন 5%। আয়কর 100 টাকা 150 টাকা। আচ্ছা, এইগুলা বুঝতে পারো নাই এমন কেউ আছে? এই হিসাবগুলা বুঝতে পারো নাই বা এখানে কোন তোমার কনফিউশন স্যার আছে? নরমালি কতটুকু সময় কাজ করে? ও প্রায় কি 200 ঘন্টা? হ্যাঁ, দেখো এই নিচে আছে উক্ত মাসে স্বাভাবিক কার্যঘণ্টা ছিল 200 ঘন্টা। মানে তারা এক মাসে 200 ঘন্টা কাজ করে নরমালি। আর অতিরিক্ত কাজ করছে কত? আরমান 20 ঘন্টা, জাহিদ 22 ঘন্টা অতিরিক্ত কাজ করছে। ক্লিয়ার? উক্ত মাসে স্বাভাবিক কার্যঘণ্টা ছিল 200 ঘন্টা। এর মানে কি তারা এক মাসে 200 ঘন্টা কাজ করে নরমালি। এক মাসে 200 ঘন্টা কাজ করবেই। তো 200 ঘন্টা কাজ করলে সে কত টাকা পায়? 6,000 টাকা পায় আরমান। আরমান এক মাসে 200 ঘন্টা কাজ করে 6,000 টাকা পায়। আর জাহিদ এক মাসে 200 ঘন্টা কাজ করে 8,000 টাকা পায়। ক্লিয়ার? আর এই যে অতিরিক্ত সময় কাজ 20 ঘন্টা 22 ঘন্টা, এটা কি 200 ঘন্টার বাইরে। আরমান 200 ঘন্টার বাইরে গিয়ে 20 ঘন্টা কাজ করছে, জাহিদ 200 ঘন্টার বাইরে গিয়ে 22 ঘন্টা কাজ করছে। ওকে। স্যার এটাও তো বের করতে হবে তাই না? কোনটা? অতিরিক্ত এই যে সময়ের অতিরিক্ত টাকাটা? সময়ের কাজ। হ্যাঁ হ্যাঁ, টাকাটা। টাকাটা বের করতে হবে আমাদের, যে ওভারটাইমটা কত হবে। আর কোনো কোশ্চেন? কোশ্চেন মানে এই 11 নম্বর প্রশ্নটা সিলেট বোর্ড 2017-র, এই প্রশ্নটা তুমি বুঝতে পারছো কিনা বলো? স্যার আপনি যেটা একটা বললেন না ওই যে মালিক দিলে কি না কি ওইটা একটু বলবেন? প্রভিডেন্ট ফান্ডে যদি মালিক দান করে, ভবিষ্যৎ তহবিলে যদি মালিক দান করে, তাহলে সেটা উপার্জনেও যাবে কর্তনেও যাবে। আর ভবিষ্যৎ তহবিলে প্রভিডেন্ট ফান্ডে যদি নিয়োগ কর্মচারী দান করে, তাহলে সেটা শুধুমাত্র কর্তনে যাবে। এইখানে আমার ভবিষ্যৎ তহবিল দেওয়া আছে, বলা আছে 10% 10%। এই ভবিষ্যৎ তহবিল কে টাকাটা দিবে সেটা বলা নাই, তার মানে টাকাটা কর্মচারী দিবে, আমরা মালিকরা এখানে টানবো না। সো ভবিষ্যৎ তহবিলে কর্মচারী 10% টাকা দিবে, তাহলে এটা কি? কর্তন। তারা বুঝতে পারছো? হ্যাঁ আচ্ছা। নরমালি ভবিষ্যৎ হ্যাঁ তহবিল স্যার, এই স্যার। আইটেমটা আমাদের কর্তন হবে সব সময়। নরমালি ভবিষ্যৎ তহবিল এই আইটেমটা কর্তন হবে, শুধু ভবিষ্যৎ তহবিল। আচ্ছা, আর কেউ কিছু বলবা? স্যার এই অঙ্কটা কি মালিক করতেছে না, মানে মালিকের দৃষ্টিকোণ থেকে? হ্যাঁ, অবশ্যই মালিকের দৃষ্টিকোণ থেকে। হ্যাঁ। তবে মালিকের দৃষ্টিকোণ থেকে শ্রমিকের উপার্জন কত, শ্রমিকের কর্তন কত, শ্রমিকের নিট বেতন কত, মালিকের দৃষ্টিকোণ থেকেই। ওকে। কোশ্চেনে আর কোনো সমস্যা আছে তোমাদের?
আচ্ছা, মনে হয় কারো কোনো সমস্যা নাই। ক নম্বরে কি বলছে দেখো, আরমান ও জাহিদের অতিরিক্ত সময় কাজের ব্র্যাকেটে ওভারটাইম মজুরি নির্ণয় করো। আরমান ও জাহিদের অতিরিক্ত সময় কাজের মজুরি নির্ণয় করো, মানে ওভারটাইম মজুরি নির্ণয় করো। আরমান কত 20 ঘন্টা অতিরিক্ত কাজ করছে, জাহিদ 22 ঘন্টা অতিরিক্ত কাজ করছে। আমাদের বের করতে হবে এই 20 ঘন্টায় আরমান কত টাকা পাবে আর এই 22 ঘন্টায় জাহিদ কত টাকা পাবে। বুঝা গেছে? প্রশ্নে কি চাইছে আমার কাছে? জি স্যার। জি আচ্ছা, স্যার। খ নম্বরে বলছে দেখো, কর্মচারীদের মোট বেতন নির্ণয় করো। মোট বেতন মানে হলো উপার্জন। ওকে, কর্মচারীদের মোট বেতন নির্ণয় করো মানে মোট উপার্জন নির্ণয় করতে হবে। যত প্রকার উপার্জন আছে সবগুলো যোগ করে দিব। গ নম্বরে কি বলছে দেখো, কর্মচারীদের মোট কর্তন। সবাই শুনতেছো? জি স্যার। কর্মচারীদের মোট কর্তন ও নিট প্রদেয় বেতন নির্ণয় করো। মোট কর্তন কি, কোন কোনগুলা কাটা যাবে সেগুলা, আর নিট প্রদেয় বেতন উপার্জন থেকে কর্তন বাদ দিলে বাকিটাই হলো নিট প্রদেয় বেতন। ওকে, উপার্জন থেকে কর্তন বাদ দিলে বাকিটাই হলো নিট প্রদেয় বেতন। ওটা এখন সলভ করব। ওটার ক নাম্বারে আমাকে কি বলছে, আরমান ও জাহিদের অতিরিক্ত সময়ের কাজের মজুরি নির্ণয় করো। ওভারটাইম মজুরি, অতিরিক্ত সময়ের কাজের মজুরি নির্ণয় করার জন্য আমাদেরকে প্রথমে স্বাভাবিক মজুরি নির্ণয় করতে হবে। ঘন্টা প্রতি স্বাভাবিক মজুরি মানে 1 ঘন্টায় স্বাভাবিক মজুরি পায় কত টাকা। দেখো, আরমান 1 মাসে মজুরি পায় কত বা বেতন পায় কত? আরমান 1 মাসে বেতন পায় 6000 টাকা। আর আরমান 1 মাসে কাজ করে কত? 200 ঘন্টা। তাহলে আমি বলতে পারি যে আরমান 200 ঘন্টা কাজ করে 6000 টাকা বেতন পায়। আরমান 200 ঘন্টা কাজ করলে 6000 টাকা বেতন পায়। তাহলে 1 ঘন্টায় পায় কত আরমান? ৳30। হ্যাঁ, 30 টাকা। কিভাবে? ভাগ করে, ভাগ। কি বললো এটা ফৌজিয়া? হ্যাঁ, ভাগ করে। আরমান 1 মাসে পায় কত? 6000 টাকা। এই 6000 টাকা পায় কত ঘন্টা কাজ করে? 200 ঘন্টা কাজ করে। তাহলে 6000 ভাগ 200 সমান সমান 1 ঘন্টায় পায় কত? 30 টাকা। আমরা খাতায় এইভাবে লিখবো যে আরমান 1 ঘন্টায় স্বাভাবিক মজুরি পায় 6000 ভাগ 200 সমান সমান 30 টাকা। বুঝতে পারছো? কার কোনো সমস্যা আছে? মনে হয় না। আচ্ছা, তাহলে একবারে আর লিখে কি মার্কস দিবে না? হ্যাঁ, একবারে যদি লিখে দিই মার্কস দিবে না? হ্যাঁ দিবে, হইলেই হইলো। এখন তুমি বুঝে সঠিকভাবে করতে পারলেই হইলো। সো আরমান 1 ঘন্টায় পায় 30 টাকা, এটা তো সবাই বুঝতে পারছো। আচ্ছা, আরমান 1 ঘন্টায় স্বাভাবিক মজুরি পায় 30 টাকা, তাহলে 1 ঘন্টায় ওভারটাইম মজুরি পায় কত? ওভারটাইম মজুরি দেখো লেখা আছে স্বাভাবিক মজুরির দ্বিগুণ হার। ওভারটাইম মজুরি কি? স্বাভাবিক মজুরির দ্বিগুণ হার। তাহলে স্বাভাবিক মজুরি পায় 30 টাকা, দ্বিগুণ হইলে 30-এর দ্বিগুণ 60 টাকা। তাহলে আমরা ফার্স্ট লাইনে লিখবো যে 1 ঘন্টায় স্বাভাবিক মজুরি পায় 6000 ভাগ 200 সমান সমান 30 টাকা। 1 ঘন্টায় ওভারটাইম মজুরি পায় 30 গুণ 2 সমান সমান 60 টাকা। এতটুকু কারো কোনো কনফিউশন আছে? কোনো না। প্রশ্ন? না, নাই। তাহলে 1 ঘন্টায় ওভারটাইম মজুরি পায় কত? 60 টাকা। তো আরমান কয় ঘন্টা ওভারটাইম কাজ করছে? 20 ঘন্টা। 20 ঘন্টা পাচ্ছে না, তাই পছন্দ করছে না আমাকে। ওই যে স্যার হয়েছে আসতেছে। হয়েছে জারিন তোমার সারা। আন্না, তুমি ওসি হয়ে যা করছো সেগুলো আমি কখনো ভুলবো না। আচ্ছা আচ্ছা, আমি না, কিন্তু তোমার এসে হোস্টেল পড়ছি। সব শেষ। স্যার এসে পড়েছে। চলে আসছে স্যার। স্যার এতক্ষণ তো স্যার আর হোস্ট লেখা ছিল। হ্যাঁ, সারা হোস্ট হয়ে গেছিল সম্ভবত। আমি চলে গেছিলাম, সারা আমার দায়িত্ব নিয়ে নিছিল। কি পড়াইলো সারা? গল্প করতে বলছে, জীবন জীবন দেখতে পড়াইছে। আচ্ছা, আমরা কোথায় ছিলাম? যে আরমান 1 ঘন্টায় স্বাভাবিক মজুরি পায় কত? আরমান 1 মাসে কাজ করে 20 ঘন্টা, 200 ঘন্টা। 200 ঘন্টা কাজ করে পায় 6000 টাকা। তাহলে 6000 ভাগ 200 সমান সমান 30 টাকা পায়
1 ঘন্টায় স্বাভাবিক মজুরি। ওভারটাইম মজুরি পায় কি স্বাভাবিক মজুরির দ্বিগুণ, তাহলে 1 ঘন্টায় ওভারটাইম মজুরি পায় 30 গুণ 2 সমান সমান 60 টাকা। 60 টাকা। 1 ঘন্টায় যদি 60 টাকা পায় তাহলে 20 ঘন্টায় পায় কত? 20 গুণ 1200। 60 সমান সমান 1200 টাকা। সবাই এটা বুঝতে পারছো? জি স্যার। ওকে, তাহলে এবার জাহিদেরটা করতে পারবা? 1760। আচ্ছা, কিভাবে আমরা দেখি। জাহিদ 1 ঘন্টায় স্বাভাবিক মজুরি পায় কত? 1 মাসে পায় সে 8000। 8000 টাকা পায় কয় ঘন্টায়? 200 ঘন্টায়। 8000 ভাগ 200 সমান সমান 40 টাকা। ওকে, তো 40 টাকার দ্বিগুণ ওভারটাইম পায় কি দ্বিগুণ 2 গুণ। 40 টাকার 2 গুণ 40 গুণ 2 সমান 80। 80 টাকা। আর সে টোটাল কাজ করছে কয় ঘন্টা? 22 ঘন্টা। 22 ঘন্টা। 22 গুণ 80 সমান সমান 1760। 1400। ওকে, কার কোনো সমস্যা আছে এই ক নাম্বারে? স্যার। আচ্ছা, ভালো, কারো কোনো সমস্যা নেই ক নাম্বারে। আমরা ক নাম্বার সবাই বুঝতে পারছি যে এইভাবে ওভারটাইম মজুরি নির্ণয় করে। তো তুমি অন্য অঙ্কগুলোতে ওভারটাইম মজুরি কিভাবে নির্ণয় করবা? মূল বেতনকে স্বাভাবিক কর্মঘন্টা দ্বারা ভাগ দিবা, তাহলে 1 ঘন্টার বেতন বা 1 ঘন্টার মজুরি পেয়ে যাবা। ওই 1 ঘন্টার বেতন 1 ঘন্টার মজুরিরে 2 দ্বারা গুণ করলে 1 ঘন্টার ওভারটাইম মজুরি পেয়ে যাবা। তারপর ওই ওভারটাইম 1 ঘন্টার ওভারটাইম মজুরিকে টোটাল কয় ঘন্টা কাজ করছে সেটা দ্বারা গুণ করবা, শেষ। সো আমরা কিভাবে ওভারটাইম মজুরি নির্ণয় করব বুঝতে পারছি। সব জায়গায় সেম হয় না স্যার। অলমোস্ট 90% সেম হয়, 10% অঙ্কে ডিফারেন্স হয়। কিন্তু কর্মঘন্টা হেন তেন কত কিছু থাকে। এখানেও তো ছিল এই যে স্বাভাবিক কার্যঘন্টা 200 ঘন্টা। না, ওই মজুরি হার ইনটু মানে গুণ করে হয়, ভাগ দিয়ে অনেক অনেক আচ্ছা, জায়গায় হয় আজকে আমরা শুধু বেতনের অঙ্ক করতেছি, আমরা নেক্সট ক্লাসে কিন্তু স্পেসিফিক মজুরি করব। ওকে, কেন আচ্ছা, স্যার আপনি না বললেন শুধু বেতন করাবেন? তো আজকে তো আমি বেতনই করতেছি। এরপরে খ নাম্বারে কি বলছে? কর্মচারীর মোট বেতন নির্ণয় করো। মোট বেতন মানে মোট উপার্জন। তো আমাদের আমি আগে থেকে ঘরটা করে রাখছি। দেখো, একবারে সহজ ঘর একটা। উপার্জন সমূহ আরমান জাহিদ। উপার্জন সমূহ কি ছিল? ফার্স্টই মূল বেতন, এটা একটা উপার্জন, মূল বেতন লিখছি। তারপর বাড়ি ভাড়া উপার্জন, বাড়ি ভাড়া লিখছি। মহার্ঘ ভাতা মহার্ঘ ভাতা, চিকিৎসা ভাতা চিকিৎসা ভাতা, যাতায়াত ভাতা যাতায়াত ভাতা। তারপর অতিরিক্ত সময়ের কাজ, এটা ওভারটাইম। ভবিষ্যৎ তহবিল, এটা উপার্জন না, এটা কর্তন। গ্রুপ বীমা কর্তন, আয়কর কর্তন, তাহলে এই তিনটা লিখি নাই। তো এই ছকটা বুঝতে পারছো সবাই? ছকটাতে কারো কোনো কনফিউশন আছে? না। একটু দেখিনি, একটু দাঁড়ান না। কিন্তু স্যার আপনি তো আমাদেরকে ছক করার নাই। আচ্ছা, আমি দুই ভাবেই করাবো আজকে, এভাবে অন্যভাবেও। স্যার গ্রুপ বীমা আর আয়কর আসলো না কেন একটু বলেন? আয়কর গ্রুপ বীমা কর্তন, উপার্জন নাম। ও আচ্ছা, মোট বেতন মানে হচ্ছে মোট উপার্জন নির্ণয় করো। হ্যাঁ, মোট বেতন মানে হচ্ছে মোট উপার্জন নির্ণয় করো। আচ্ছা, সবাই ঘরটা করছো? স্যার এইভাবে ঘর করব নাকি আপনি যেভাবে করাইছিলেন ওইভাবে? দুই ভাবেই করা যাবে, তোমার যেভাবে ইচ্ছা তুমি করতে পারো, কোনো সমস্যা নেই। আর ঘরটা করা লাগবে কেন? স্ক্রিনশট নিয়ে রেখে দিই। আচ্ছা, আমি তাহলে অঙ্কটা করি। দেখো, ফার্স্টে কি আপনার এখন কষ্ট কম হইলো, আর করা লাগতেছে না খাতায়। কার? আমার কষ্ট কম হইলো? এটা করতে কতক্ষণ লাগছে তুমি জানো? টাইপ করে দিয়ে আসছিলি তাই না? আচ্ছা দেখো, মূল বেতন আরমানের কত? 6000 টাকা। ওকে, আর জাহিদের কত? 8000 টাকা। এটা নিয়ে কারো কোনো কোশ্চেন নাই, কারো কোনো সমস্যা নাই, মাস্ট বি। তারপর বাড়ি ভাড়া ভাতা,
বাড়ি ভাড়া ভাতা কত দেখো 50%, তো 6,000-এর 50% করলে হয় 3,000, 8,000-এর 50% করলে হয় 4,000। এটা নিয়েও কারো কোনো সমস্যা থাকার কথা না, সবাই বুঝতে পারছো। মহার্ঘ ভাতা, মহার্ঘ ভাতা বলছে 15%। মহার্ঘ ভাতা 15%, কার 15%? মূল বেতনের, এই যে বেতন, মূল বেতনের 15%। তো 6,000 টাকার 15% করলে হবে 900 টাকা, ওকে। আর 8,000 টাকার 15% করলে হবে 1200 টাকা। কারো কোনো সমস্যা থাকলে বলো এখন এই তিনটায়। বেতন 6,000 8,000 দেওয়াই ছিল, বাড়ি ভাড়া ভাতা বেতনের 50%, 6,000-এর 50% 3,000, 8,000-এর 50% 4,000, মহার্ঘ ভাতা 15%, কার 15%? মূল বেতনেরই, সবগুলোই মূল বেতনের পার্সেন্টেজ। তো 6,000-এর 15% 900, 8,000-এর 15% 1200। হ্যাঁ, কি জানি কি বলতেছিলাম, কার কোনো সমস্যা আছে? না স্যার। না থাকলে আমি চিকিৎসা ভাতায় চলে যাই। চিকিৎসা ভাতা দেখো লেখা আছে 600 টাকা, তাহলে একবারে সরাসরি 600 টাকা, কোনো পার্সেন্টেজ করার ঝামেলা নাই। আর জাহিদের 800 টাকা, ওকে। চিকিৎসা ভাতার পর যাতায়াত ভাতা, যাতায়াত ভাতা দেওয়া আছে 200 টাকা, আর জাহিদের দেওয়া আছে 300 টাকা। আমার কোনো ঝামেলা নাই, আমি জাস্ট বসায় দিব। ওভারটাইম মজুরি 20 ঘন্টা 22 ঘন্টা টাকা দেওয়া নাই, কিন্তু আমি অলরেডি ক নাম্বারে বের করে ফেলছি কত, 1200 আর 1760। তাহলে ওভারটাইম 1200 আর 1760। তো আমি ক নাম্বার থেকে এটা বসায় নিলাম 1200 আর 1760। কার কোনো সমস্যা আছে এতটুকু? এইসব কিছু লেখা লাগবে? না, লেখা লাগবে না, ক হতে প্রাপ্ত এইসব। কার কোনো সমস্যা আছে এতটুকু যা করছি তাতে? না না। এবার মোট উপার্জন কিভাবে করব? যোগ করে দিব। আর মানের 6,000, 3,000, 9,000, 9,900, 9,900, 11,900। 10,500, 10,700, 10,900, 10,800। 11,000। হুম, 11,900। তো আর ঠিক। মানের আসছে 11,900, আর জাহিদের 16,060। 16,060। ঠিক আছে, সবাই বুঝতে পারছো উপার্জন? জি স্যার। তো দেখো একেবারে সহজ অঙ্ক, কিন্তু কঠিন নাম। সহজটা মনে হয় করাইতেছেন, এই জন্য মনে হয় সহজ, কঠিনটা তো বের করবো আমরা। তাই? আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমরা তাহলে নেক্সট হ্যাঁ, ক্লাসে। ঠিক বলছো, একেবারে সহজটা করে দিচ্ছে, খুঁজে খুঁজে তারা সহজটা ছিল নিয়ে আসছে। আচ্ছা, গ নাম্বারে দেখো কি বলছে, কর্মচারীদের মোট কর্তন ও নিট প্রদেয় বেতন নির্ণয় করো। তাহলে ফার্স্টে আমরা মোট কর্তন করব। কর্তন আমার অঙ্কে আছে কি কি? 3টা, ভবিষ্যৎ তহবিল, গ্রুপ বীমা, আয়কর। ভবিষ্যৎ তহবিল কত টাকা বলছে? 10%, কার 10%? মূল বেতনের 10%। মূল বেতন কত আর মানের? 6,000, 6,000-এর 10% 600 টাকা। আর জাহিদ 8,000, 8,000-এর 10% 800 টাকা। তারপরে বীমা, গ্রুপ বীমা কি বলছে? 5%, কার 5%? মূল বেতনের 5%। মূল বেতন কত? আর মানের 6,000, 6,000-এর 5% 300, আর 8,000-এর 5% 400, ওকে। তারপরে আয়কর, আয়কর আমাকে টাকায় বলে দিচ্ছে যে 100 টাকা আর 150 টাকা যোগ করলে মোট কর্তন হয় কত? আরমানের 1,000 টাকা আর জাহিদের 1,350 টাকা, সরি 1,350। কারো কোনো কোশ্চেন আছে? বুঝতে পারো না এই মোট কর্তন নির্ণয়? সবাই মোট কর্তন বুঝতে পারছো? জি। আচ্ছা, তারপর আমাদের কি বলছে? নিট প্রদেয় বেতন নির্ণয় করো। নিট প্রদেয় বেতন কিভাবে করব? মোট উপার্জন থেকে মোট কর্তন বাদ দিয়ে দিব। মোট উপার্জন থেকে মোট কর্তন বাদ দিয়ে দিব, নিট প্রদেয় বেতন হয়ে যাবে। মোট উপার্জন কত? আর মানের মোট উপার্জন 11,900,
আর জাহিদের মোট উপার্জন 16,060। মোট কর্তন কত? একটু আগে বের করছি 10,000 এক সরি হাজার। আরমানের 1000 আর জাহিদের 1350। 1350। তো এখন 11,900 থেকে 1000 বাদ দিয়ে দিব, তাহলে হবে কত? 10,900 আরমানের নিট প্রদেয় বেতন। আর জাহিদের নিট প্রদেয় বেতন 16,060 থেকে 1350 বাদ 14,710 14,710। হ্যাঁ, তো আমাদের কোশ্চেন সলিউশন শেষ। কারো কোনো কোশ্চেন আছে এইটাতে? বুঝো নাই এমন কিছু? নো সবাই বুঝতে পারছো? তাহলে আমি আমার নেক্সট কোশ্চেনে চলে যাই। আমরা মাত্র এই কোশ্চেনটা সলিউশন করলাম, এখন আমরা এইটা করব। এটা হলো কুমিল্লা বোর্ড 2017-র 8 নাম্বার। কুমিল্লা বোর্ড 2017-র 8 নাম্বার। এটাতে প্রবলেম আছে স্যার। আচ্ছা, আমরা দেখব কুমিল্লা বোর্ড 2017-র 8 নাম্বার। ফার্স্টে আমরা কোশ্চেনটা পড়ে দেখি কি বলছে। একটি কারখানায় 4 জন শ্রমিকের মজুরি সংক্রান্ত তথ্য নিম্নরূপ। 4 জনের এখানে দেওয়া, আগের অঙ্কটা 2 জনের ছিল। স্বাভাবিক মজুরি ঘন্টা প্রতি 10 টাকা, মানে 1 ঘন্টা কাজ করলে 10 টাকা মজুরি পায়। স্বাভাবিক মজুরি ঘন্টা প্রতি 10 টাকা, এর মানে হলো 1 ঘন্টা কাজ করলে 10 টাকা মজুরি পায়। ওভারটাইম মজুরি স্বাভাবিক মজুরির দ্বিগুণ হার। দ্বিগুণ হার তাহলে 1 ঘন্টা ওভারটাইম করলে 20 টাকা পায়। 1 ঘন্টা স্বাভাবিক কাজ করলে 10 টাকা পায়, ওভারটাইম দ্বিগুণ, তাহলে ওভারটাইম 1 ঘন্টা ওভারটাইম করলে 20 টাকা পায়। মহার্ঘ ভাতা স্বাভাবিক মজুরির 10%। মহার্ঘ ভাতা কি উপার্জন না কর্তন? কেউ বলে না দেখি। উপার্জন। উপার্জন, মহার্ঘ ভাতা উপার্জন। বাড়ি ভাড়া ভাতা স্বাভাবিক মজুরির 40%, এটা উপার্জন। যাতায়াত ভাতা স্বাভাবিক মজুরির 10%, উপার্জন। ভবিষ্যৎ তহবিলে, ভবিষ্যৎ তহবিলে তারা জমা দেয় 10%। ভবিষ্যৎ তহবিলে তারা জমা দেয় 10%, তারা মানে কারা? শ্রমিকরা। তো এই ভবিষ্যৎ তহবিল কি উপার্জন না কর্তন? কর্তন। কর্তন। ভবিষ্যৎ তহবিল কখন উপার্জন হবে? যখন মালিক দিবে। হ্যাঁ, যদি এইখানে এই লাইনটা এইভাবে থাকতো, ভবিষ্যৎ তহবিলে মালিক জমা দেয় 10%, ভবিষ্যৎ তহবিলে মালিক জমা দেয় 10%, তাহলে সেটা উপার্জনও হইতো কর্তনও হইতো। আর এখন বলছে ভবিষ্যৎ তহবিলে তারা জমা দেয় 10%, মানে শ্রমিকরা জমা দেয় 10%, তাহলে এটা শুধুমাত্র কর্তন, এখানে মালিক বলা নাই, এটা উপার্জন হবেই না। তারপর কি দেওয়া আছে দেখি। 2016 সালের ফেব্রুয়ারি মাসে শ্রমিকগণ নিম্নোক্ত হারে কাজ করেন। এ, স্বাভাবিক কার্যঘণ্টা 48 ঘন্টা, মানে এ 48 ঘন্টা কাজ করছে। বিও 48, সিও 48, ডিও 48, সবাই 48 ঘন্টা কাজ করছে। তো 48 ঘন্টায় 1 ঘন্টায় তারা কয় টাকা করে পায়? স্বাভাবিক 10 টাকা করে পায়। আর ওভারটাইম করছে কত? এ ওভারটাইম করছে 10 ঘন্টা, বি করছে 12 ঘন্টা, সি করছে 14 ঘন্টা, ডি 16 ঘন্টা। ওভারটাইম তারা কয় টাকা করে পাবে 1 ঘন্টায়? 1 ঘন্টায় 20 টাকা করে পাবে। কেন 20 টাকা? এই যে এখানে লেখা আছে ওভারটাইম মজুরি স্বাভাবিক মজুরির দ্বিগুণ। তো স্বাভাবিক মজুরি 10 টাকা, তাহলে ওভারটাইম মজুরি কি হবে? 10 গুণ 2 20 টাকা। ওকে, ক নাম্বার কোশ্চেন কি বলছে দেখো। শ্রমিকদের ওভারটাইম মজুরি নির্ণয় করো। আমরা আগের অঙ্কে ওভার টাইম মজুরি করছি, সমস্যা নেই, আমরা পারবো। খ নাম্বারে বলছে ফেব্রুয়ারি 2016 মাসে শ্রমিকদের মোট মজুরি নির্ণয় করো। মোট মজুরি মানে কি? মোট উপার্জন। আমরা আগের অঙ্কটাতেও করছি, মোট বেতন নির্ণয় করো মানে উপার্জন। তারপরে নিট মজুরি নির্ণয় করো। নিট মজুরি মানে কি? মোট উপার্জন মাইনাস মোট কর্তন সমান সমান নিট মজুরি। বুঝতে পারছো? মোট মজুরি মানে মোট উপার্জন, নিট মজুরি মানে মোট উপার্জন মাইনাস মোট কর্তন। কারো কোনো কোশ্চেন আছে?
না। আচ্ছা, তাহলে এখন আমরা এই অঙ্কটা সলিউশন করি। আমাদের ক নাম্বারে বলছিল কি ওভারটাইম মজুরি নির্ণয় করতে। হ্যাঁ, ওভারটাইম মজুরি নির্ণয় করতে হবে। আমরা তাহলে ক নাম্বার করব, এখন ওভারটাইম মজুরি নির্ণয় করব। ফার্স্টে এর ওভারটাইম মজুরি আমরা নির্ণয় করব। এ কত ঘন্টা ওভারটাইম করছে? 10 ঘন্টা। প্রতি ঘন্টায় কয় টাকা করে পায়? 1 ঘন্টা ওভারটাইম করলে কয় টাকা পায়? 1 ঘন্টা ওভারটাইম করলে কয় টাকা করে পায়? 20 20 টাকা। কিভাবে 20 টাকা? স্বাভাবিক মজুরি ঘন্টা প্রতি 10 টাকা, মানে 1 ঘন্টা কাজ করলে স্বাভাবিক পায় 10 টাকা। ওভারটাইম মজুরি স্বাভাবিকের দ্বিগুণ, তাহলে 1 ঘন্টা ওভারটাইম করলে পায় 20 টাকা। এ ওভারটাইম করছে কত? 10 ঘন্টা, তাহলে 10 গুণ 20 সমান সমান 200 টাকা পায় এ। কারো কোনো কোশ্চেন আছে? না। আচ্ছা, বি কাজ করে কত? 12 ঘন্টা, প্রত্যেক ঘন্টায় পায় কত? 20 টাকা করে, তাহলে বি টোটাল পায় কত? 240 টাকা। 240। সি ওভারটাইম করছে 14 ঘন্টা, প্রত্যেক ঘন্টা ওভারটাইম করলে পায় 20 টাকা করে, তাহলে সে টোটাল পাবে 280 টাকা। 280। ডি ওভারটাইম করছে 16 ঘন্টা, 16। 1 ঘন্টা ওভারটাইম করলে পায় 20 20। টাকা। 16 গুণ 320। 20 320 টাকা। তো সবাই ক বুঝতে পারছো? জি। সবাই ক বুঝতে পারছে, কারো কোনো কোশ্চেন নেই। তাহলে এখন আমরা খ দেখি। ক্ষয় কি বলছে? ফেব্রুয়ারি 2016 মাসে শ্রমিকদের মোট মজুরি নির্ণয় করো। মোট মজুরি মানে কি? মোট উপার্জন। দেখো, আগের ঘরটা আমরা কিভাবে করছিলাম? নিচে উপার্জন মানে এক পাশে কলামে উপার্জনের নামগুলো লিখছিলাম, আর সারিতে উপার্জনের নামগুলো লিখছিলাম, আর কলামে লিখছিলাম ব্যক্তির নাম। মানে এইখানে আগে লেখা ছিল আরমান জাহিদ, আর এবার দেখো এইখানে লিখছি উপার্জন গুলা, মজুরি, ওভারটাইম, মহার্ঘ ভাতা, বাড়ি ভাড়া ভাতা, যাতায়াত ভাতা, মোট। এখন তোমার যেটা ইচ্ছা তুমি সেই ফর্মেটেই করতে পারো। আগের ছকটা যে রকম ছিল তুমি ওই রকমও করতে পারলো, চাইলে ইচ্ছা করলে এইরকমও করতে পারো। আমি আগের ছকটা দেখাইতেছি আবার। এই যে আগের ছকটা কি, এইখানে ছিল নাম আরমান জাহিদ, আর উপার্জনের নামগুলো ছিল এইখানে বাম পাশ দিয়ে। সারিতে ছিল সবগুলো উপার্জনের নাম, আর কলামে ছিল আরমান আর জাহিদ শ্রমিকের নাম। কিন্তু এখন যেটা করছি ওইটাই কিভাবে করছি আমি? কলাম গুলাতে দিচ্ছি উপার্জনের নাম, আর সারিতে দিব ব্যক্তির নাম। এখন এটা আমার ইচ্ছা, আমি যেভাবে ছকটা করি, যার যেভাবে ভালো লাগে, যার যেটা সুবিধা মনে হয় সে সেইভাবে ছকটা করবা, কোনো সমস্যা নাই। ওকে, আচ্ছা, তাহলে আমি নামগুলা বসাই। নাম এ বি সি ডি। আর এই লাস্টের ঘরটা কেন? লাস্টের ঘরটা হলো মোট লেখার জন্য। ওকে, আচ্ছা, এ মজুরি পায় কত টাকা? এ দেখো 400। স্বাভাবিক কর্মঘন্টা কত? 48 ঘন্টা। এ 48 ঘন্টা কাজ করে স্বাভাবিক, তো 48 ঘন্টা কাজ করলে সে প্রতি ঘন্টায় কয় টাকা করে পায়? 10 টাকা করে পায়। 1 ঘন্টায় 10 টাকা পেলে 48 ঘন্টায় কত টাকা পাবে? 48 গুণ 10 480। সমান 480। কারো কোনো সমস্যা আছে এটাই? না। বিও কাজ করে দেখো 48 ঘন্টা, প্রত্যেক ঘন্টায় 10 টাকা করে পায়, তাহলে 480 টাকাই পাবে। সিও 48 ঘন্টা কাজ করে, প্রত্যেক ঘন্টায় 10 টাকা করে পায়, 480 টাকাই পাবে। ডি কাজ করে কয় ঘন্টা?
ডিও 48 ঘন্টা কাজ করে, 10 টাকা করে পায়, 480 টাকা। কারো কোনো সমস্যা আছে? কেউ বুঝো নাই এমন আছো? আচ্ছা, এখন তাহলে মোট কত হবে? 480 যোগ 480 যোগ 480 যোগ 480, 1920। ও ধরে 1920। হুম, ঠিক আছে। 480 4 বার যোগ করলে 1920 হয়, তাহলে মোট হলো 1920। এবার ওভারটাইম, ওভারটাইম পায় কয় টাকা? আমরা ক নাম্বারে অলরেডি বের করে ফেলছি, উপরেই দেখতে পাচ্ছ। ওভারটাইম পায় 200 টাকা। বি ওভারটাইম পায় কয় টাকা? 240 টাকা। উপরে আমরা ক নাম্বারেই করছি। তারপর সি পায় 280 টাকা আর ডি পায় 320 টাকা। 280 আর 320। ওকে, কারো কোনো সমস্যা আছে? এখন আমরা যদি টোটাল যোগ করে দিই, মোট ওভারটাইম কত হয়? 200 যোগ 240 1040। কত? 1040। ওকে, হ্যাঁ 1040। আচ্ছা, তারপর আমরা দেখি মহার্ঘ ভাতা। মহার্ঘ ভাতা কি বলছে? এই যে উপরে, মহার্ঘ ভাতা স্বাভাবিক মজুরির 10%। মহার্ঘ ভাতা কি? স্বাভাবিক মজুরির 10%। মহার্ঘ ভাতা স্বাভাবিক মজুরির 10%। তো স্বাভাবিক মজুরি এ কত পায়? 480 টাকা। 480 10% 48 টাকা। বি কত পায়? 480 টাকা। 480 টাকার 10% 48 টাকা। সি এর স্বাভাবিক মজুরি কত? সেম 480 টাকা। 480 10% 48 টাকা। ডিও 480 টাকা 48 টাকা। সো টোটাল চারটা যোগ করলে 48 যোগ 48 যোগ 48 যোগ 48 192 টাকা। কারো কোনো সমস্যা আছে? এরপর আমরা বাড়ি ভাড়া ভাতা। বাড়ি ভাড়া ভাতা কি বলছে? স্বাভাবিক মজুরির 40%। বাড়ি ভাড়া ভাতা স্বাভাবিক মজুরির 40%। স্বাভাবিক মজুরি কত? 480। 480 40% করলে কত হয়? 192 টাকা। তাহলে বাড়ি ভাড়া ভাতা 192, 192। সবই 192 হবে। হ্যাঁ, সবার তো সেমই, ওই 480 480 40% 192। তো আমরা সবগুলো 192 লিখে দিতেছি। 192। আর টোটাল করলে হয় কত? 192 যোগ 192 যোগ 768। 768, 768। আচ্ছা, এটা সবাই বুঝছো তো? এরপর যাতায়াত ভাতা। যাতায়াত ভাতা কি বলছে? 10%। ওই আগে মহার্ঘ ভাতার মতোই। হ্যাঁ, 10% 48 টাকা। চারটা 48 যোগ করলে কত হয়? 192 টাকা। আচ্ছা, শেষ। আর কোনো উপার্জন আছে? না, নাই। মহার্ঘ ভাতার পর ভবিষ্যৎ তহবিল, যাতায়াত ভাতা, মহার্ঘ ভাতার পর যাতায়াত ভাতা লিখছি শুধু, গাড়ি ভাড়া, ভবিষ্যৎ তহবিল আছে শুধু, আর কোনো উপার্জনই নাই। ঠিক আছে? তার ভবিষ্যতের এইটা তহবিল কি হচ্ছে কর্তনে যাবে? হ্যাঁ, ভবিষ্যৎ তহবিল কর্তন আমাদের আগের অঙ্কেও ছিল। আচ্ছা, তাহলে এখন এইভাবে মোট যোগ করে দিই, এর টোটাল কত আসে? 480 যোগ 200 কোথায় যোগ করে উনি? যোগ 48 যোগ 192 যোগ 48 সমান 968। তারপর এটা 1008। তারপর এটা 1008। তারপরে 1048। 1048। তারপর 1088। 1088। আর ফাইনালি এই আর চারটা যোগ করলে এখানে 4112। 900। $4112। ওকে, কারো কোনো সমস্যা আছে?
আমাদের খ নাম্বার শেষ কিন্তু। কেউ কিছু বুঝো নাই এমন কিছু আছে? না স্যার। না। ওকে, তাহলে আমরা গ নাম্বারে চলে যাই। গ নাম্বারে বলছি কি দেখো, যে ফেব্রুয়ারি 2016 মাস শ্রমিকদের নিট মজুরি নির্ণয় করো। নিট মজুরি মানে কি? মোট উপার্জন মাইনাস মোট কর্তন। আচ্ছা, এই অঙ্কটাতে কর্তন আছে কয়টা? একটাই। যেহেতু একটা কর্তন আছে, তাহলে আর ওই মোট কর্তন আলাদা করে করতেছি না। দেখো, ভবিষ্যৎ তহবিল ছাড়া কিন্তু আর কোনো কর্তন নাই। ফার্স্টে হলো আমাদের নাম। আচ্ছা, নাম তো এবিসিডি, আচ্ছা দিই, তাও সমস্যা কি? এ, এখানে বি, সি, ডি। ওকে, দেখো ভবিষ্যৎ তহবিল কি বলছে, ভবিষ্যৎ তহবিলে জমা দেওয়া হয় 10%। এই উপরে লিখবো আমরা ভবিষ্যৎ তহবিল। হুম, ভবিষ্যৎ তহবিলে 10% দিলে কয় টাকা হয়? কার 10%? 48। মূল মজুরির। 480-র 10% 48, সবারই 48। 192 লাস্ট। সবারই 48, যোগ করে 4টা 192। ওকে, এতটুকু বুঝতে পারছো? হুম। আমাদের যে লাস্ট ঘরটা, এটা হলো নিট মজুরির ঘর। ওকে, নিট মজুরি কিভাবে করব? মোট উপার্জন মাইনাস মোট কর্তন। 920। 968 থেকে 948 বাদ। দেখো মোট উপার্জন এই যে এর 968, এখান থেকে বাদ 48, তাহলে 920। 920। 1008 থেকে 960। 48 বাদ 960। তারপর শুধু 1000। 1048 থেকে 48 বাদ 1000। আর কি? 1024। 1088 থেকে 48 বাদ 1040। টোটাল যোগ করলে 3920। 3920। ওকে, সবাই বুঝতে পারছো? কার কোনো সমস্যা আছে? কার কোনো স্যার, ওই যে সমস্যা? কিভাবে বের করলেন? ওই যে মোট কোনটা? উপার্জন থেকে এই 48 বাদ দিয়ে এরপরে এটা বের করতেন না? আচ্ছা, নিট নিট মজুরি মজুরি। হলো মোট উপার্জন থেকে মোট কর্তন বাদ দিব। মোট উপার্জন 968, এর মোট কর্তন কত? একটা মাত্র কর্তনই আছে 48, এছাড়া আর কোনো কর্তন নাই। তাহলে ওই একটাই বাদ। যদি আরো থাকতো তাহলে আরো বাদ দিতাম। ক্লিয়ার? হ্যাঁ ঠিক আছে, কিন্তু এখানে সেটা দেখাবো না, ওই যে আমরা যে বাদ দিলাম না হয় বুঝবে কিভাবে? চাইলে এখানে তুমি দেখাই দিতে পারো, যে এইভাবে। ওটা খুব একটা লাগে না। 968 মাইনাস 48 সমান সমান 920। তো তুমি চাইলে দেখাই একবারে। দিতে পারো, আচ্ছা। সমস্যা নেই কোনো। দেখাই দেওয়াই লাগবে এমন কোনো কথা নেই। ওকে, কারো কোনো সমস্যা আছে গ নাম্বারে? আর কোনো কোশ্চেন? না। আচ্ছা, তাহলে আমাদের এই কোশ্চেনটা জাবেদা চায় নাই, কিন্তু আজকে আমরা ফার্স্টে জাবেদা পড়ছিলাম, মনে আছে? জি। তো আমরা জাবেদাটা একটু দেখে নিব এই কোশ্চেনটা থেকে। এই ম্যাচের জাবেদা করবেন? হ্যাঁ, এই ম্যাথটারই জাবেদা করব আমরা। আচ্ছা, জাবেদাটা একটু একবার দেখে আসি, চলো।
জাবেদা কি ছিল? ফার্স্টে আমরা জাবেদা দিব মোট উপার্জনের জন্য, মজুরি হিসাব ডেবিট, পদেয় মজুরি ক্রেডিট। তারপরে মোট কর্তনের জন্য ওই পদেয় মজুরিটা ডেবিট করব, সকল কর্তন ক্রেডিট করব, পদেয় ভাউচার ক্রেডিট করব। আর লাস্ট পদেয় ভাউচার ডেবিট, নগদান ক্রেডিট। জাস্ট দেখলাম, আমরা অঙ্কে চলে যাই। ফার্স্টে আমাদের 1 নাম্বার জাবেদা কিসের জন্য হবে? মজুরের জন্য, মোট উপার্জনের মানে জন্য। মোট উপার্জনের জন্য। মোট উপার্জনের জন্য জাবেদা কি হবে? মজুরি দেখো এটা মজুরি না বেতন? মজুরি, অঙ্কটা মজুরির, তাহলে মজুরি হিসেব ডেবিট আর প্রদেয় মজুরি ক্রেডিট। মজুরি হিসাব ডেবিট আর প্রদেয় মজুরি ক্রেডিট। ঠিক আছে, বুঝতে পারছো? কারো কোনো সমস্যা আছে? এটা কার জন্য হবে? মোট উপার্জনের জন্য। দেখো মোট উপার্জন কত? 4112। আমরা দেখি মোট উপার্জন কত। এই দেখো, এই যে মোট উপার্জন আমাদের খ নাম্বার যেটা ছিল, খ নাম্বারের মোট টোটাল 4112, এই টাকাটার জন্য হবে এই জাবেদাটা। ফার্স্ট জাবেদা আমরা দিব মোট উপার্জনের জন্য 4112, 4112। কারো কোনো কোশ্চেন থাকলে করো। এটা কই থেকে, মানে এটা 4112 কোথায়? খ নম্বরে মোট উপার্জন। ও আচ্ছা, হ্যাঁ এই যে হ্যাঁ এই যে হ্যাঁ, স্ক্রিনে দেখো, আমি স্ক্রিনেও দেখাইতেছি। খ নাম্বারের মোট উপার্জন ছিল 4112। জি স্যার। এই যে 4112 মোট যেটা। ওকে, হুম হুম হুম। আচ্ছা আমরা ফার্স্টে 1 নাম্বার জাবেদা দিব মোট উপার্জন, যেটা আমাদের টোটাল মোট উপার্জন আসবে। ওটার জাবেদা কি? মজুরি হিসাব ডেবিট, পদেয় মজুরি হিসাব ক্রেডিট। বেতন হলে বেতন হিসাব ডেবিট, পদেয় বেতন হিসাব ক্রেডিট। ঠিক আছে। সেকেন্ড জাবেদা দিব আমরা কার জন্য? কর্তনের জন্য। কর্তনের জন্য আগে কি করব? এই যে পদেয় মজুরি যেটা ক্রেডিট করলাম একটু আগে, ওইটারে এখন ডেবিট করব, ওইটারে কেটে দিব। পদেয় মজুরি ডেবিট। ওকে, কত টাকা? পুরা 4112 টাকাই পদেয় মজুরি যেটা ছিল। ক্লিয়ার? এতটুকু বুঝতে পারছো যে ফার্স্ট সেকেন্ড জাবেদায় আমি প্রথমেই পদেয় মজুরি ক্রেডিটটাকে ডেবিট করব, এটা কাটার জন্য দায়টাকে। তারপরে কি করব? আমার যতগুলা কর্তন আছে সবগুলার নাম লিখবো। এই অঙ্কে কর্তন আছে একটাই, ভবিষ্যৎ তহবিল। ভবিষ্যৎ তহবিল মোট কত টাকা? আমরা গ নাম্বারে গেলে পাবো। ভবিষ্যৎ তহবিল মোট 192 টাকা। এই যে দেখো এখানে 192 টাকা গ নাম্বারে, কর্তন গুলা যেগুলা ভবিষ্যৎ তহবিল ছিল ওইটা। $192। বুঝতে পারছো? ফার্স্টে আমাদের যে 1 নাম্বার জাবেদার পদেয় মজুরি ছিল ওইটাকে আমরা ডেবিট করব, তারপর ভবিষ্যৎ তহবিল ক্রেডিট করব। মানে যতগুলা কর্তন আছে, এই অঙ্কে কর্তন একটাই ছিল। যদি ধরো আয়কর থাকতো, অগ্রিম বেতন থাকতো, ওগুলাকে আমি ক্রেডিট করতাম। সবগুলা কর্তন ক্রেডিট করার শেষে তারপরে লিখবো আমরা প্রদেয় ভাউচার। প্রদেয় ভাউচার। ওকে, সবগুলা কর্তন ক্রেডিট করার পর আমি লিখবো কি? প্রদেয় ভাউচার। এখন প্রদেয় ভাউচারের টাকা কত হবে? মজুরি থেকে ভবিষ্যৎ তহবিল মাইনাস। প্রদেয় ভাউচারের টাকা হবে প্রদেয় মজুরি যত টাকা আছে 4112, প্রদেয় মজুরি যে টাকাটা আছে এইটা থেকে এই কর্তন গুলা বাদ। কর্তন আমার একটাই আছে 192, তাহলে মাইনাস 192, 3920। আর আমরা জানি ডেবিট ক্রেডিট সবসময় সমান হওয়া লাগবে জাবেদায়। তো ডেবিটে আছে 4112, ক্রেডিটে তো 4112ই হওয়া লাগবে। কেমনে? ওই 4112 থেকে 192 বাদ দিলে 3920, 3920 আর 192 যোগ করলে 4112, ডেবিট ক্রেডিট সমান। বুঝতে পারছো? জি।
এবার 3 নাম্বার জাবেদা দিব প্রদেয় ভাউচারের। প্রদেয় ভাউচার ডেবিট কত টাকা? 3920। উপরে 2 নাম্বারের জাবেদাটা আমরা পাবো। প্রদেয় ভাউচার ডেবিট, নগদান ক্রেডিট। $3,920। ওকে, বুঝতে পারছো? কারো কোনো কোশ্চেন আছে? চাইলে এখন আমরা আরেকটা জাবেদা দিতে পারি, এটা ম্যান্ডেটরি নাম, ভবিষ্যৎ তহবিলের জন্য। এর টাকা কোনটা দিব বলছিলেন? স্যার প্রদেয় ভাউচার যেটা, হ্যাঁ ওইটা কি স্যার যদি মানে কর্তন কম হয় তাহলে লিখবো, আর যদি সমান সমান হয়? কর্তন কখনো সমান সমান হবে না, কর্তন সবসময় কমই হবে প্রদেয় মজুরির। আচ্ছা ঠিক আছে। কর্তন কখনো বেশিও হবে না, আবার সমান সমানও হবে না, কর্তন সবসময় কমই হবে। ওকে, লাস্ট একটা জাবেদা 4 নাম্বার, এটা আমরা দিতেও পারি নাও দিতে পারি, এটা হলো ভবিষ্যৎ তহবিলের জন্য। এই জাবেদাটা হবে ভবিষ্যৎ তহবিল ডেবিট। আর প্রদেয় ভবিষ্যৎ তহবিল ক্রেডিট। ভবিষ্যৎ তহবিল ডেবিট, প্রদেয় ভবিষ্যৎ তহবিল ক্রেডিট। এখন কথা হলো টাকা কত হবে। দেখো ভবিষ্যৎ তহবিল টাকা কত, 2 নাম্বার জাবেদায় 192 টাকা, তাহলে 192 টাকাই হবে। বুঝা গেছে? এটা দিলে আর 4 নাম্বার জাবেদাটা দিলেও কেন দিব? আমার এইখানে ভবিষ্যৎ তহবিল 2 নাম্বার আমি ক্রেডিট করছি, ওটা দেখতেছো? হ্যাঁ, ওইটাকে কাটার জন্য 4 নাম্বারে আমি ডেবিট করলাম, ডেবিট ক্রেডিটে কাটাকাটি ভবিষ্যৎ তহবিল। স্যার আমি যেখানে ভবিষ্যৎ তহবিল পাইছি ওখানে তো ভবিষ্যৎ তহবিল কোনো এন্ট্রি ছিল না তো। এন্ট্রি না থাকলে দিবে কেন? এন্ট্রি অবশ্যই ছিল দেখেই দিছে। তাই না, দেখতে হবে। ভবিষ্যৎ তহবিল আরেকটা কিন্তু প্রভিডেন্ট ফান্ডও কিন্তু ভবিষ্যৎ তহবিল। তো ধরো প্রভিডেন্ট ফান্ড ছিল, তুমি হয়তো বা খেয়াল করো নাই, যে ভাবছো যে প্রভিডেন্ট ফান্ড আর ভবিষ্যৎ তহবিল আলাদা। ও না না, ছিল ছিল। ঠিক আছে, হ্যাঁ, জাবেদায় কারো কোনো কোশ্চেন আছে? না স্যার। এটা না স্যার দিলেও এটা কোনো প্রদেয় সমস্যা নাই। হ্যাঁ স্যার লাস্টেটা কি দিব নাকি দিব না? দিবা, সমস্যা কি, থাকলে দিয়ে দিবা। স্যার না দিলে তো আর মার্কস থাকবে না। কাটার কথা না। আগে রিস্ক নিয়ে লাভ নেই। প্রদেয় ভবিষ্যৎ তহবিল কেন এটা? মানে টাকাটা এখনো বুঝি নাই। দেই নাই, ভবিষ্যতে দিব, এজন্য প্রদেয়। ভবিষ্যৎ তহবিল কখন দেওয়া হয়? একবারে যখন চাকরি শেষ হবে তখন। তো আমাদের প্রথম জাবেদা কি হবে? সবসময় মজুরি বা বেতন হিসাব ডেবিট, প্রদেয় মজুরি বা প্রদেয় বেতন হিসাব ক্রেডিট। এটা সবসময় কোন টাকাটার জন্য? উপার্জনের টাকাটার জন্য, মোট উপার্জন। যেটা আমার এই অঙ্কে খ নাম্বারে মোট উপার্জন ছিল 4112। ক্লিয়ার? তারপর দ্বিতীয় জাবেদা কি দিব? প্রদেয় মজুরি ক্রেডিট করছি প্রথম জাবেদায়, ওইটাকে ডেবিট করব। আর যতগুলা কর্তন থাকবে সবগুলাকে ক্রেডিট করব। এই অঙ্কে কর্তন ছিল একটা, ভবিষ্যৎ তহবিল, এই জন্য শুধুমাত্র একটা ক্রেডিট হয়েছে। যদি আয়কর থাকতো আয়কর ক্রেডিট করতাম, গ্রুপ বীমা থাকলে গ্রুপ বীমা ক্রেডিট করতাম, অগ্রিম বেতন থাকলে অগ্রিম বেতন ক্রেডিট করতাম। তারপর লিখবো প্রদেয় ভাউচার ক্রেডিট। প্রদেয় ভাউচার ক্রেডিট কিভাবে করব? টাকাটা বাকি যত টাকা থাকবে, প্রদেয় মজুরি 4112, ওইটা থেকে ভবিষ্যৎ তহবিল 192 বাদ দিচ্ছি, তাহলে বাকি থাকে 3920। তারপর 3 নাম্বার জাবেদা কি হবে? ওই যে স্যার এখানে ক্রেডিট কি করলে, মোট কর্তন লেখা যাবে না স্যার? না না মোট কর্তন লেখা যাবে না, আমাকে প্রত্যেকটা নামই লেখা লাগবে, ভবিষ্যৎ তহবিল, আয়কর, গ্রুপ বীমা। তাহলে উপার্জনের এখানে আলাদা করে কেন লিখলাম না? ওটা তো আমি উপার্জন, কোন উপার্জনের নামই লিখি নাই, বা মোট উপার্জনও লিখি নাই, উপার্জন শব্দটাই তো আমি লিখি নাই। কিন্তু ওইটার টাকাটাই তো বসাইছি, মজুরি। হ্যাঁ, মজুরিতে ওইটা টাকাটাই বসাইছি। দেখো আমি কিন্তু তাহলে শ্রমিকের হিসাব করতেছি না, আমার হিসাব করতেছি, আমি মালিক। হ্যাঁ হ্যাঁ, আমাকে তো জানা লাগবে যে এই মোট কর্তনের টাকা কোথায় কোথায় যাবে আবার, তাই না? ওই জন্য আমরা প্রত্যেকটা কর্তনের নামই আলাদা আলাদা লিখবো। স্যার হ্যাঁ স্যার।
ভবিষ্যৎ তহবিল যে এটার সাথে যদি আরো মানে আরেকটা কিছু থাকতো তাহলে এখানে কি মোট কর্তন হইতো না নাকি না, দুইটা মোট নেওয়া? কর্তন না, ভবিষ্যৎ তহবিল ক্রেডিট করছি, তারপরে আয়কর ক্রেডিট করতাম, আয়কর থাকলে অগ্রিম বীমা অগ্রিম বেতন থাকলে অগ্রিম বেতন ক্রেডিট করতাম, গ্রুপ বীমা থাকলে গ্রুপ মানে বীমা আলাদা ক্রেডিট আলাদা করতাম, লিখতাম? প্রত্যেকটাই আলাদা আলাদা ক্রেডিট করতাম। আচ্ছা। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এইখানে একটা বিষয় দেখার আছে, এই যে পদেয় ভাউচার ৩৯২০ টাকা না, দেখো আমাদের নিট মজুরি কত? ৩৯২০। সেম হবে সবসময়, নিট মজুরি বা নিট বেতন সবসময় পদেয় ভাউচারের সমানই থাকবে। কিন্তু আরেকবার বলেন স্যার। আমাদের এই যে দেখো পদেয় ভাউচার ৩৯২০ ক্রেডিট, 2 নাম্বার যাবে দেয়, হ্যাঁ। নিচে দেখছো 2 নাম্বার যাবে দেয় পদেয় ভাউচার ৩৯২০ ক্রেডিট। এই ৩৯২০ আমি কিভাবে বের করছি? ৪১১২ থেকে ১৯২ বাদ দিয়ে। আমি চাইলে আরো একভাবে বের করতে পারি। কিভাবে? আমার নিট মজুরি কত, এই দেখো গ নাম্বারের অ্যান্সার যেটা নিট মজুরি ৩৯২০, সবসময়ই পদেয় ভাউচার হবে কি নিট মজুরির সমান বা নিট বেতনের সমান। ক্লিয়ার? নিশ্চয় বুঝতে পারছো? হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা, তাহলে তারপর 3 নাম্বার যাবে কি করব? ওই যে 2 নাম্বার যাবে স্যার পদেয় স্যার হ্যাঁ স্যার হ্যাঁ স্যার, একটু এটা আরেকবার বলেন, আরেকবার এটা নিচে যেটা বুঝলো আরেকবার আমাদের বলেন। পদেয় ভাউচারের টাকাটা হবে নিট মজুরির সমান। আমাদের পদেয় ভাউচারের টাকাটা হবে নিট মজুরির সমান। এই অঙ্কে দেখো পদেয় ভাউচার ৩৯২০, নিট মজুরি কত? ৩৯২০। ওকে, বুঝতে পারছো? হ্যাঁ। আচ্ছা, তারপর 3 নাম্বার যাবে কি দিব? আমার যে 2 নাম্বার যাবে তার পদেয় ভাউচার ক্রেডিট আছে ওইটাকে এখন ডেবিট করে দিব, আর নগদান হিসাব ক্রেডিট করে দিব। ওকে, জি। আর ফাইনালি এই ভবিষ্যৎ তহবিল ছিল আমার এই অঙ্কে, ভবিষ্যৎ তহবিল তখন ক্রেডিট করছিলাম, এখন ডেবিট করব। আর টাকাটা এখনো দেই নাই, এটা ভবিষ্যতে দিব, এটা পাবে আমার কাছে, এই জন্য পদেয় ভবিষ্যৎ তহবিল ক্রেডিট করে দিব। ওকে, বুঝতে পারছো সবাই? জি। কারো কোনো কোশ্চেন আছে? না।